This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা চলে এসেছি বারুইপুরের রোহিঙ্গা ল্যান্ডে, অর্থাৎ রোহিঙ্গাদের বসস্থান যেখানে ছিল, ঠিক বারুইপুরে হাড়দহ গ্রাম পঞ্চায়েত। এই যে জায়গাটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এইখানেই 2017 সাল থেকে রোহিঙ্গারা এখানে বসবাস শুরু করে দেয় এবং দীর্ঘ 2 বছর ধরে তাদের নিরাপদ আশ্রয় বলা যেতে পারে ঠিক এই যে জায়গাটা। এখানে যেমন একদিকে যেমন টিন এবং অ্যাসবেস্টসের ছাউনি, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা করে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, রান্নাঘর করে দেওয়া হয়েছিল, শৌচাগার করে দেওয়া হয়েছিল এবং সেই ঘরগুলোতেই সেখানে রোহিঙ্গারা তাদের পরিবার নিয়ে তারা বসবাস এখানে করছিল নিরাপদে। এবং যেটা বলা যেতে পারে যে মূলত রোহিঙ্গারা মায়ানমার থেকে তারা সেখান থেকে চলে আসার পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এবং সেখান থেকে সরাসরি একেবারে বারুইপুরের এই যে জায়গাটা, যদিও পরে দেখা যায় যে দিল্লি থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদেরকে মানবিক কারণে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই রোহিঙ্গারা এখান থেকে কিন্তু একে একে অন্য জায়গায় তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা কথা বলে নেব সেই সময়ে এই রোহিঙ্গাদের যিনি আশ্রয় দিয়েছিলেন। আপনি তো মূলত এখানে রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিয়েছিলেন বারুইপুরে, কতটি পরিবার এখানে থাকতো এবং তারা কিভাবে এখানে আপনার সঙ্গে যোগাযোগ করলে এলো? প্রথম কথা বলি, রোহিঙ্গারা যারা ছিল তাদের ইউএনসিআরের কার্ড ছিল, শরণার্থী কার্ড ছিল। ফলে সেই কার্ডটা ওরা সরাসরি ইন্টারভিউ দিয়ে দিল্লি থেকে কার্ড নিয়ে তারপরে এসেছিল। ওরা আমার এখানে অবৈধভাবে বলা যাবে না, কারণ ওরা এখানে যেটা ছিল সেটা ওদের প্রত্যেকের ইউএনসিআর কার্ড ছিল। সেই কার্ড অনুযায়ী ওরা আমার এখানে ছিল। আমাদের এখানে ছিল 127 ফ্যামিলি, আর বাকি 200 ফ্যামিলি আমরা বিভিন্ন ভাড়া বাড়ি নিয়েছিলাম, সে ভাড়া বাড়িতে ছিল। এবার পরে যখন বিভিন্ন আপনার গুয়াহাটি থেকে, আসাম গুয়াহাটি থেকে আর মণিপুর থেকে যখন পুশব্যাক করে, তারা যাওয়ার পরে কেউ প্রাণে বাঁচেনি। তাদের সেই মারা কাটার ভিডিও দেখার পর তারা আতঙ্কিত হয়। আতঙ্কিত হওয়ার পরে তারা ডাক্তার দেখানোর নাম করে সবাই রাতারাতির মধ্যে পালিয়ে যায়। পরবর্তীকালে 2-1 জনের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তারা ফোন টোন করেছিল যে তারা বেশিরভাগই বাংলাদেশ গেছে এবং কিছু ফ্যামিলি যারা দিল্লি, হরিয়ানা বা এরম জায়গা থেকে এসেছিলেন, তাদের কয়েকটা ফ্যামিলি শুনেছি দিল্লিতে গেছে বা হরিয়ানাতে গেছে। গুজরাটেও বা অন্য জায়গাও কি ছড়িয়ে গিয়েছে? না, গুজরাটে গেছে কি আমি বলতে পারবো। হ্যাঁ, গুজরাটে 2 না 3টে ফ্যামিলি গিয়েছিল শুনেছি। আমি সঠিক এটা বলতে পারবো না, শুনেছিলাম ওখানে গেছে। আবার দিল্লি আর হরিয়ানা, গুজরাট এরকম জায়গাতেও অ্যাকচুয়ালি ওখানে ওরা আগে ছিল কয়েকজন, ওদের আত্মীয় স্বজনরা আছে, সেই সূত্রে ধরে ওরা এক জায়গায় থাকে। ওরা বিচ্ছিন্নতভাবে 1-2 ফ্যামিলি কোথাও লুকিয়ে থাকবে, আলাদা থাকবে, ওরা সেই ক্ষমতা ওদের নেই, সেভাবে ওরা থাকতে পারে না। কারণ ওরা আতঙ্কিত, এক জায়গায় অনেকজন থাকলে ওদের ভাষাগত প্রবলেম, এই প্রবলেমের কারণে ওদের মহিলারাও বাইরে বেরোয় না, যার জন্য ওরা একসঙ্গে না থাকলে ওরা ম্যানেজ করতে পারে না। আমাদের দেশের মানুষের সাথে ওদের ভাষাগত সমস্যা বা চলাফেরা বা চান করা, খাওয়া দাওয়ার অনেক রকম ডিস্টার্ব থাকে, যার জন্য ওরা একসঙ্গে থাকতেই ভালোবাসে বলে ওরা সব চলে গেছে। এখানে যে রোহিঙ্গারা ছিল ওদেরকে আপনারা কীভাবে যোগাযোগ হলো কীভাবে এবং তাদেরকে কীভাবে আপনারা এখানে রাখলেন? আমরা সামাজিক মানুষ, সোশ্যাল ওয়ার্কার হিসাবে যেখানে প্রাকৃতিক দুর্যোগে যা যা ঘটনা ঘটে সেই সূত্রে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যার্থে এগিয়ে যাই। এভাবে আমরা ওগলাইতে এক জায়গায় গেছিলাম দিল্লি, সেখানে সব বস্তি পুড়ে গেছিলো, সেখানে সাহায্য করতে গিয়ে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। ইভেন আমরা হরিয়ানা মেওয়াতে সেখানেও পুড়ে গেলে সেখানেও আমরা একটু ত্রাণের ব্যবস্থা করেছিলাম। এইভাবে উত্তরপ্রদেশে, তো সেখান থেকেই ওদের সঙ্গে পরিচিত, ওদের আত্মীয় স্বজন বলে আমাদের প্রচুর লোক আপনাদের পাশেই অসুবিধা আছে, তাদের একটু সাহায্য করলে আপনাদের থেকে একটু ভালো হয়। তা আমরা দেখলাম আপনার যদি লিগাল থাকে, তাদের কার্ড থাকে, তাহলে অসুবিধা নেই, সেইভাবে আমরা সাহায্য করেছিলাম। পরবর্তীকালে ওরা অল্প ফ্যামিলি থাকার কারণে ওদের উপরে চাপ আসবে, আর প্রতিনিয়ত এখানে একদিকে ধরুন মিডিয়ার লোক, আপনাদের মতো বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম মনোভাব নিয়ে এসেছেন এবং প্রশাসনের একটা অংশ প্রতিনিয়ত এসেছে, সকালে বিকালে এসে তাদের নাম ঠিকানা লেখা, বারবার হেনস্থা করা এবং বিশেষ করে আরও কিছু মানুষ সাংবাদিকের পরিচয় দিয়ে আরএসএসের লোকের ঢুকে পড়েছে, বিজেপির লোকেরা ঢুকে পড়েছে, বিভিন্ন রকম ডিস্টার্বের কারণে তারা আতঙ্কিত হয়ে ভয়তে পালিয়েছে। আপনার এখান থেকে সব লোকজন কোথায় গিয়েছে? আমার এখান থেকে বেশিরভাগই বাংলাদেশেই চলে গেছে, কারণ ওরা জানে এখান থেকে দিল্লি যাব
মানে যে কঠিন, তার থেকে ভালো ওদের বেশি লোক কক্সবাজারে আছে, টেকনাফ আছে, ফলে ওরা সেই সূত্রে ধরেই বাংলাদেশে চলে গেছে বেশি। মানে আবার কি সীমান্ত পেরিয়ে অবৈধভাবেই দেখুন অবৈধ বৈধর ব্যাপার ওদের কাছে কি আছে কি, হ্যাঁ ওদের তো আর ইন্ডিয়ান ডকুমেন্টস নেই তৈরি করতে, মানে ওদের যেটা ইন্ডিয়ান ডকুমেন্টস আছে সেটা হলো শরণার্থী হিসাবে, রিফিউজি হিসাবে আছে, সেই রিফিউজি হিসাবে ওরা এসছে, রিফিউজি হিসাবে চলে গেছে। আপনি কখনো কি কক্সবাজার বা ওদের রোহিঙ্গা ক্যাম্পে না, আমি কক্সবাজারে ওখানে যাইনি, হ্যাঁ কক্সবাজারে আমার যাওয়ার প্রয়োজন হয়নি আর কি। ফলে যেহেতু ওরা বিভিন্ন দেশের নাগরিক, ফলে তাদেরকে মানে কী কারণে আপনি ওদেরকে আশ্রয় দিলেন? দেখুন আমরা আবারও বলছি, আমি শুধু রোহিঙ্গা বলে নয়, আমি 2003 সাল থেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেছি, যেখানে আয়লা, লায়লা, আমফান, বুলবুলি থেকে শুরু করে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমরা আমাদের শক্তি মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, আদিবাসী এ সমস্ত দেখিনি, কে কোন রাজনৈতিক দল করে সেটাও দেখি না। এই ক্ষেত্রে আমরা মানবিক দৃষ্টিতে, মানবিক বিবেক নিয়ে তাদের পাশে দাঁড়াই এবং সবসময় আমাদের এই লড়াই আন্দোলনটা চলে। এই যে আপনার পাশের যে ওখানে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ধরে যেটা রয়েছে, ওটা ক্যানিং পূর্বের মধ্যে, সেখানেও তো অনেক রোহিঙ্গাদেরকে আপনারা থাকার ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ ওখানে কিছু ভাড়া বাড়ি নিয়েছিলাম, হ্যাঁ তারা ছিল এখানে, হ্যাঁ তাদেরই কিছু জন শুনেছি নাকি দিল্লিতে গেছে, হ্যাঁ হরিয়ানা গেছে 2-4 ফ্যামিলি, যাওয়ার পরে এখন কোথায় আছে কেমন আছে বলতে পারবো না, কারণ ওদের সঙ্গে আজকে দীর্ঘ ধরুন 19-এর পর থেকে আমার সাথে আর যোগাযোগ নেই। কি মনে করছেন যে এই এত যে রোহিঙ্গা এখানে ছিল প্রায় 300-র বেশি, তারা গেল কোথায়? দেখুন 300 রোহিঙ্গারা কোথায় আছে এটা তো পরের কথা, কারণ ভারতবর্ষের যে পরিস্থিতি, আজকে রোহিঙ্গাদের কথা হচ্ছে, রোহিঙ্গারা যদি অনুপ্রবেশকারী বা তাদের নিয়ে মানুষের সমস্যা তৈরি থাকে, তাহলে প্রচুর বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে প্রতিনিয়ত আসছে, তাহলে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশের বলবো না যে শুধু অন্য অন্য মানুষ আসছে, সব ধর্মের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিনিয়ত মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আছে। এটা তো কদিন আগেই আমরা পেপারে দেখলাম যে বাংলাদেশের প্রচুর মানুষকে গুজরাট থেকে ধরে নিয়ে সুন্দরবনে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে, যেখানে মরুভূমি এলাকা, সেখানে তার মধ্যেও কিছু রোহিঙ্গার আছে। ফলে মানুষ হিসাবে এই রোহিঙ্গা, এই হিন্দু, মুসলমান এগুলো না দেখে মানবিক দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোটা মানবিক কর্তব্য মনে করি। এখানে তাদের জন্য কি ব্যবস্থা করেছিলেন আপনারা? এখানে আমরা তাদের পড়াশোনার ব্যবস্থা করেছিলাম, তাদের খাওয়া দাওয়া, তাদের কর্মজীবনের কাজকামে যোগাযোগ করিয়ে দেওয়া, সব রকম সাহায্যের জন্য এগিয়ে গেছি। যেমন আমরা মালদার বন্যার জন্য গেছি, আইলার জন্য গেছিলাম, লাইলার জন্য করেছি, বুলবুলির জন্য করেছি, আমফানেও আমরা প্রচুর মানুষকে তিরপল দিয়েছি, রিলিফ দিয়েছি। আমরা কোনো জাত দেখি না, ধর্ম দেখি না, দল দেখি না, এটা আমরা সারা জীবন করে যাই, সেই হিসাবেই আমাদের আন্দোলন। কতজন কত যে এবং কতদিন ছিল আপনার এখানে? আমার এখানে ওই 2 বছরের কাছাকাছি ছিল, 2 বছর একটু কম ছিল। এর জন্য কি আপনাকে কোনো প্রশাসনিক? হ্যাঁ প্রশাসনিক আমি কি বললাম, সকালে বিকালে 2 টাইম প্রশাসনের মানুষ এসছে, মানুষ গুনেছে, তাদের সব ভেরিফাই করেছে, তাদের সব ডকুমেন্টস দেখেছে, এবং আমাকেও বারবার ডাক করা হয়েছে, একবার এসপি অফিসে, একবার এসডিপি অফিসে, সমস্ত জায়গায় ডেকেছে, থানায় বারবার তারা দেখেছে, বিভিন্ন গোয়েন্দার মানুষেরা এসছে, তারা দেখেছে, দেখার পরে সব লিগাল দেখেছে বলেই তো চলে গেছে। রোহিঙ্গারা কেমন, এমনি ওদের স্বভাব কেমন? স্বভাব বলতে দেখুন, রোহিঙ্গারা খুব দুর্বল মানুষ, ওরা হতাশগ্রস্ত, সারাদিন ঠিক থাকলেও সন্ধ্যার পর থেকে ওরা প্রচুর কান্নাকাটি করে, ওদের কাটাকাটি, ওদের যে জীবনিক যে পুরানো ইতিহাসগুলো ওরা ভুলতে পারে না, সেইভাবেই ওরা এক জায়গায় জমে থাকলে কি হয়, ওদের মনের কষ্ট একে অপরে শেয়ার করতে পারে, সেই হিসেবেই আমার এখান লোক সংখ্যা কম বলে বুঝেই চলে গেছে। আর আমাদের এখান তো সেরকম জায়গা নেই যে 300 ফ্যামিলিকে এক জায়গায় রাখবো বা 300 মানুষকে এক জায়গায় রাখবো, সেরকম পজিশানটা আমাদের নেই। এবার রাখতে গেলে কীরকম বিভিন্ন ভাড়া বাড়ি আমরা দেখিয়ে দিতে পারি, তাদের কাজে যোগাযোগ করে দিতে, তাদের তো আর বসে খাওয়াতে পারবো না, হ্যাঁ এই হলো ব্যাপার। সেই জন্য ওরা দেখছে আমাদের এখানে সেই অর্থে সাহায্য নেই, অন্য জায়গায় গেলে হয়তো ভালো পাবে, সেই হিসেবে ওরা বেশিরভাগই শুনেছি বাংলাদেশ, কক্সবাজার, টেকনাফ এরকম জায়গায় গেছে। আপনার নাম? আমার নাম হোসেন গাজী, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক। ফলে হোসেন গাজী যেটা জানাচ্ছেন যে তারই উদ্যোগে এখানে মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থী যারা হিসেবে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদেরকে এইরকম ঘরে তাদের থাকার ব্যবস্থা তিনি করেছিলেন, এবং 2 বছর বারুইপুরের হাড়দহ অঞ্চল পাশের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে তারা ছিল। পরবর্তী সময়ে তারা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, সেই রোহিঙ্গারা গেল কোথায়? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।
ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।